পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এই গ্রামারটা আমরা আজকে শিখব। তো পরীক্ষা কিন্তু এটা পরীক্ষা আসে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় বিশেষ করে 9-10 পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা এটা আসে আর 9-10 এসএসসি। তো আজকে আমরা দুইটা বিষয় দেখো, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। আমরা দুটো বিষয় আজকে শিখব। আমরা পাংচুয়েশন মানে তো আমরা এখানে লিখে দিয়েছি যে বিরাম চিহ্ন, বাংলা বলা হয় বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কোনগুলা, পাংচুয়েশন মার্ক কোনগুলা, যে ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, স্ট্রিং মার্ক এবং তোমার কোশ্চেন মার্ক, ড্যাশ, হাইফেন। এবং এখানে আছে ইনভার্টেড কমাগুলো আছে, এবং স্ট্রিং মার্ক আছে। মূলত এই যে চিহ্নগুলো আছে, মূলত এই চিহ্নগুলো তোমার বাক্যের কখনো মাঝখানে হয়, কখনো বাক্যের শেষে হয়। এই যে চিহ্নগুলো কিন্তু আমরা একটা বাক্যের মধ্যে বসাই, কারণ এই চিহ্নগুলো না বসালে আমরা বুঝতে পারি না আসলে এটা কোন বাক্য, এটা কি, এটা কিন্তু আমরা বোঝা যায় না। যখন আমরা এই চিহ্নগুলো দেই তখন কিন্তু আমরা এই পাংচুয়েশন মার্ক দিলে কিন্তু আমরা বাক্যটা সেন্টেন্সটা সুন্দরভাবে বুঝতে পারি। আর ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে যে তোমার নিঃসুবিধার্থে প্রয়োগ, এটাকে আমরা একটা ভাষায় বলি যে মূলধন বা মূল জিনিস। ক্যাপিটালাইজেশন সুবিধার্থে আমরা প্রয়োগ করি। সেটা হলো যে আমাদের যে বাক্যটি প্রথম অক্ষরটি প্রথম অক্ষরটি বড় হাতের হয়, ঠিক না? আবার মাঝে মধ্যে কিছু ওয়ার্ড থাকে, কিছু লেটার থাকে, সেগুলো বাক্যের মাঝখানেও অনেক সময় বড় হাতের হয়। আবার অনেক ভবন নামের ক্ষেত্রে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় হাতের অক্ষর হয়। অর্থাৎ এই যে এটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব শুধু পাংচুয়েশন মার্কটা নিয়ে। পাংচুয়েশন মার্ক একটা বিষয় আর ক্যাপিটালাইজেশন একটা বিষয়। তো দুইটার সাথে একটা সামঞ্জস্য আছে, দুটোর সাথে মিল আছে। এই জন্য দুটা বিষয় একসঙ্গে ধরে দেওয়া হয়েছে, দুটা মিলে কিন্তু একটা গ্রাম আছে। তো যাই হোক, আমরা কিন্তু আজকের ক্লাসটা আমরা পাংচুয়েশন নিয়ে আলোচনা করব। আমরা অন্য একটা ভিডিও, অন্য একটা ক্লাসে আমরা কিন্তু সেটা আমাদেরকে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্ক এটা কিন্তু একদিনই হয়ে যাবে না, এটা 2 থেকে 3টা ক্লাস করতে হবে। তো আমরা পাংচুয়েশন মার্কে আজকে ছোট্ট সংক্ষিপ্ত ক্লাস করব। তো দেখো এখানে আবার বলছি যে পাংচুয়েশন মার্কগুলো মানে বিরাম চিহ্ন, বাংলা বিরাম চিহ্ন। আমি আবার বলছি যে ফুল স্টপ, কমা, কোলন, তারপরে হচ্ছে সেমিকোলন, তারপরে হচ্ছে তোমার ইন্টারগেশন মার্ক, আবার ইন্টারগেটিভ মার্ক, কোলন, ড্যাশ, কোলন, ড্যাশ, হাইফেন, এবং ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি। আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব, কেমন? তো আমরা কিন্তু পর্যায়ক্রমে তোমাদের সেই আশ্চর্যবোধক চিহ্ন, এইটা হলো আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক। যাই হোক, আমি আবার শুরুতে বলছি যে ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, এক্সক্লেমেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন, কোশ্চেন মার্ক, হাইফেন, ড্যাশ, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি। এই যে কমাগুলো, এই যে চিহ্নগুলো আছে, বিরাম চিহ্নগুলো আছে, এগুলো কিন্তু বাক্যের মাঝে, কখনো বাক্যের শেষে এগুলো আমরা ব্যবহার করব। কখনো একটা শব্দের, একটা লেটারের উপরে, বা একটা বাক্যে একটা শব্দ ব্র্যাকেট দিয়ে, একটা বাক্য ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে, এরকম কিন্তু বাক্যগুলো হয়ে থাকে। দেখো আমরা আজকে কিন্তু কথাই শিখবো যে ফুল স্টপ। ফুল স্টপ মানে পুরোপুরি থেমে যাওয়া, অর্থাৎ একটা বাক্য সম্পূর্ণ থেমে যাবে। দেখো সাধারণত বর্ণনামূলক বাক্যের শেষে ফুল স্টপ বসে। যেমন দেখো উদাহরণ লিখেছি, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। তার মানে এখানে আমরা ফুল স্টপ দিয়েছি, মানে বাক্যটা সম্পূর্ণ শেষ। তার মানে আই গো টু স্কুল হতে পারে, আই টেক টি হতে পারে, আমি চা পান করি, তার মানে বাক্যটি শেষ। এখানে পরবর্তী কোনো কথা থাকে না, অর্থাৎ পরবর্তী কোনো আমার আর কোনো উপযোগ বা অন্য কোনো বাক্য এর সাথে যুক্ত করার প্রয়োজন হয় না, ঠিক আছে? He makes a garden, সে একটি বাগান তৈরি করে। তার মানে লাস্টে একটা ফুল স্টপ। অর্থাৎ সাধারণত যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, সেই বাক্যের শেষে কিন্তু আমাদের এই ফুল স্টপটা বসে। আরেকটা বিষয় হলো যে যেগুলো দ্বারা কোনো প্রশ্ন করা হয় না, কোনো আশ্চর্যবোধক নাই, কোনো
এরকম কিছু না থাকলে সাধারণত বাক্যে একটা পূর্ণ বাক্যের শেষে এরকম বাক্যের ক্ষেত্রে সাধারণত তোমার ফুল স্টপ বসে, ফুল স্টপ মানে পুরোপুরি থেমে যাওয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যাবো আমরা কমা। কমা আমরা সাধারণত বাক্যের মাঝে অনেকগুলো বাক্য, অনেকগুলো শব্দ, অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো বিষয়গুলোকে জুড়ে দেওয়ার জন্য আমরা একত্রে বাক্যগুলোকে জুড়ে দেওয়ার জন্য কমা ব্যবহার করে আমরা সেই বাক্যগুলোকে, সেই লাইনগুলোকে, সেই সেন্টেন্সটাকে আমরা শুদ্ধ করে ফেলি। দেখো শব্দ সময়ের প্রত্যেকটির পর কমা বসে। আরো কিছু নিয়ম আছে, আমি সংক্ষেপে বোঝার জন্য বলতে এই বাক্যটি এভাবে লিখেছি। দেখো দেখো কামাল, জামাল, রানা আর ফ্রেন্ডস। দেখো কামাল একটা সাবজেক্ট, জামাল একটা সাবজেক্ট, রানা একটা সাবজেক্ট। আমি এই তিনটা সাবজেক্ট যদি আমি কোনো কমা না দিই তাহলে কি হয়ে গেল? কামাল, জামাল, রানা মনে হচ্ছে একটা নাম। যদি আমি কমা দিই তাহলে কামাল হলো একটা ব্যক্তি, জামাল হলো একটা ব্যক্তি, রানা একটি ব্যক্তি। তিনজন আর ফ্রেন্ডস, এই তিনজন হলো বন্ধু। তারপরে কমা দেওয়ার কারণে এই বাক্যটি কি হয়ে গেছে? আলাদা আলাদা সাবজেক্ট হয়েছে। আলাদা আলাদা সাবজেক্ট বোঝানোর জন্য এই কমাটা ব্যবহার করা হয়। যেমন ধরো আই টেক টি, কফি, আইসক্রিম, ইত্যাদি। তার মানে আমি কি, আমি কফি খাই, চা খাই, আইসক্রিম খাই। তার মানে আমি তিনটা শব্দকে আমি আলাদা আলাদা কমা দিয়ে কি করেছি? বুঝিয়েছি। তার মানে এটা তিনটা শব্দটাকে আমি আলাদা করে ফেলেছি। আর যদি আমি কমা না দিতাম তাহলে কি হইতো? আই টেক টি কফি আইসক্রিম, মানে মনে হচ্ছে একটা শব্দ টেক টি কফি আইসক্রিম। তার মানে এটা বাক্যটা কি হয় না? শুদ্ধ হয় না। যখন আমি তারা টি একটা শব্দ, একটা জিনিস, একটা বস্তু, কফি একটা জিনিস, একটা খাবার নাম, আইসক্রিম একটা খাবার নাম, টি একটা খাবার নাম। কারণ তিনটা খাবার আমি একসঙ্গে জুড়ে দিয়েছি, আর কমা দেওয়ার মাধ্যমে এটা কি হয়ে গেছে? আলাদা আলাদা হয়ে গেছে। এবার আসো কোলন। এগুলো সাধারণত সময় লেখার ক্ষেত্রে বা কোটেশন লেখার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। যেমন ইট ইজ 8:30 AM, তাহলে 8:30 এর পরে একটা কোলন দেওয়ার কারণে এটা 8:30 AM হয়ে গেছে। যদি কোলন না দাও তাহলে কি হয়? 803 হয়ে যায়, ঠিক না? যখন আমি কোলন দিয়ে ফেলি তখন কি 8:30, এখন সকাল 8:30, ঠিক না? তাহলে এটা বোঝায়। আবার অনেক সময় কোলনের ক্ষেত্রে একটা কোলন দিই, যেমন কোনো কোটেশন লিখি, যেমন আমরা একটা কোটেশন ভ্যালু অফ টাইম, স্টুডেন্ট লাইফ, যেমন আমরা একটা লিখি যে ভ্যালু অফ টাইম লিখি, ভ্যালু অফ টাইম, এরকম একটা কোটেশন লিখি রচনার মধ্যে, কম্পোজিশনের মধ্যে, ঠিক না? কম্পোজিশনের মধ্যে এরকম লেখার পরে কিন্তু আমরা বাক্যটা কি করি? একটা টার্ম দিয়ে তারপর আমরা রচনাটা আগে অংশ লিখি, ঠিক না? অর্থাৎ রচনার ক্ষেত্রে বা কোনো একটা কম্পোজিশনের ক্ষেত্রে মূলত আমরা এটা বেশি ইউজ করি। আর টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করি। তারপর দেখো সেমিকোলন, ক্লোজগুলোর মধ্যে বা দিয়ে যুক্ত বাক্যে সেমিকোলন বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছলাম, তারপরে কি দিলাম? সেমিকোলন দিয়ে, বা দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট, কিন্তু দেখলাম যে কি হয়ে গেছে? ইতিমধ্যে ট্রেনটা চলে গিয়েছে। তার মানে ট্রেনটা কি চলে গেল। তার মানে এই দুটো বাক্যে কি করছে? সেমিকোলন দিয়ে বাক্যটাকে যুক্ত করেছে। আর এখানে তো বাট আছে, এটাও কি এখানে তোমার একটা চিহ্ন আছে সেমিকোলনের জন্য। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। ধন্যবাদ।